আর্জেন্টিনা যখন একবার 2 গোলে এগিয়ে গেল ফাইনালে, আগে পর্যন্ত বলা যাচ্ছিল না যে কি অবস্থা হবে। তো এমবাপে যখন প্রথম গোলটা করলেন পেনাল্টি থেকে, তার আগ পর্যন্ত ফ্রান্স তো ম্যাচেই ছিল না। আমার সামনে থাকা সাংবাদিক যারা ওয়েবে কাজ করেন, পত্রিকায় কাজ করেন, ম্যাচ রিপোর্ট লেখা হয়ে গেছে, কারণ ছাড়তে হবে তো তাড়াতাড়ি। এরপরে তো শুরু হলো 80 মিনিটের পর গিয়ে কিলিয়ান এমবাপে শো। অভিজ্ঞতার শুরু থেকে শেষ পুরোটা ব্যাখ্যা করতে গেলে তো একটা মোটামুটি বই লেখা সম্ভব, ঠিক আছে, কিন্তু অল্প কথায় যদি বলি, দুর্দান্ত, দারুণ এবং খুবই ভাগ্যবান মনে হয় যে ওই পুরো জিনিসটা খুব ভালো মতোই বোধহয় সাকসেসফুলি কভার করা গিয়েছিল। আমার মনে হয় যারাই গেছেন, কভার করেছেন ওই টুর্নামেন্টটা, তারাও এটা সারা জীবন মনে রাখবেন। যারা খেলা দেখেছেন তাদের কাছেও বোধহয় ওই বিশ্বকাপটা একটা আলাদা জায়গা ধরে রাখবে। এটার কারণ বিশ্বকাপের গল্পটাই এমনভাবে আনফোল্ড হয়েছিল ওই 22-এ। মেসির বিশ্বকাপ জেতা, অথবা আপনি ফাইনালটার কথা বলতে পারেন আলাদা করে, যেটা হয়তো 18 ডিসেম্বর যতবার আসবে ততবার মানুষ ওই ফাইনালটার কথা বলবে। বিশ্বকাপের সম্ভবত ইতিহাসের সেরা ফাইনাল। তো এই সব নানান কারণে এই উপকরণগুলো মিলিয়ে এই টুর্নামেন্টটাকে অনেক বেশি মহিমান্বিত করে দিয়েছে, যেই কারণে আমার মনে হয় এটা যারাই দেখেছেন, যারাই ফলো করছেন, সবাই এক বাক্যে স্বীকার করবেন যে দেবার লাকি যে তারা ব্যাপারটা দেখতে পেরেছেন। সেটা টেলিভিশনে হোক, সেটা ফোনে হোক, সেটা পড়ে হোক, সেটা দেখে হোক, যেভাবেই হোক না কেন। আর্জেন্টিনা যখন একবার 2 গোলে এগিয়ে গেল ফাইনালে, আগে পর্যন্ত বলা যাচ্ছিল না যে কি অবস্থা হবে। তবে লুজার স্টেডিয়ামে ওদিন প্রচুর পরিমাণ আর্জেন্টাইন ফ্যান ছিল। আমার মনে হয় 80% ফ্যানই আর্জেন্টিনার হবে। ওইটা একটা বড় অ্যাডভান্টেজ আর্জেন্টিনাকে দিয়েছে। ফ্রান্সের সমর্থক কম ছিল, হোম আর আওয়ে ব্যাপারটা ওই জায়গায় কাজ করছিল, যে হোম টিম মনে হচ্ছিল আর্জেন্টিনা। তো সেই টিম যখন একবার 2-0 গোলে এগিয়ে গেল ফার্স্ট হাফের ভেতরে, তখন তো সবাই মোটামুটি ধরেই নিয়েছে যে আর্জেন্টিনা বোধহয় ওয়ার্ল্ড কাপ জিততেই যাচ্ছে। এরপরে আর কি, তাই না? ফাইনালে 2 গোলের লিড কে হারায়? এরপরে তো শুরু হলো 80 মিনিটের পর গিয়ে কিলিয়ান এমবাপে শো। তো এমবাপে যখন প্রথম গোলটা করলেন পেনাল্টি থেকে, তার আগ পর্যন্ত ফ্রান্স তো ম্যাচেই ছিল না। পেনাল্টিটা পেয়ে গেল কোনো একভাবে ফ্রান্স, এবং তারপরে যে গোলটা হলো এমবাপের, ওই গোলের পরে হুট করে যেই হোম ক্রাউড বলছি যাদের, আর্জেন্টিনার সমর্থকদের, তারা নার্ভাস হয়ে গেলেন, এবং এত পরিমাণ নার্ভাস তারা হলেন যে সেই নার্ভাসনেসটা বোধহয় প্লেয়ারদের থেকে সংক্রমিত হয়ে গ্যালারিতে গেল, নাকি গ্যালারি থেকে সংক্রমিত হয়ে প্লেয়ারদের উপরে পড়লো, বলা বড় দায়। কিন্তু এরপরে যে এমবাপে শো, এবং সেকেন্ড গোলটা যখন এমবাপে করলেন, 2-2 হয়ে গেল, খেলা যখন এক্সট্রা টাইমে যাচ্ছে, তখন মনে হচ্ছে এমবাপের কাছে বল গেলেই এমবাপে গোল করবেন। এবং আর কিছু হোক আর না হোক, এবং কোলো মুয়ানি পরে নেমে ম্যাচে বড় ইম্প্যাক্ট রেখেছিলেন। দ্বিতীয় দেশের সাবস্টিটিউট গুলো খুব কাজে দিয়েছিল। আর্জেন্টিনার ওই সময়টায় মনে হচ্ছিল যে আর্জেন্টিনা আবার নার্ভ হারিয়ে ফেলছে, কিন্তু একটা জায়গায় তাদের একটু ভরসা বোধ হয় ছিল। নেদারল্যান্ডসের সঙ্গে প্রায় একই রকম পরিস্থিতি থেকে তারা উতরে যাচ্ছিল বা গিয়েছিল, সেই আত্মবিশ্বাসটা বোধহয় আর্জেন্টিনার সমর্থকদের ভেতরে কিছুটা ছিল। কিন্তু ফাইনাল তো, এই কারণে আপনি কেউ সার্টেনলি বলতেই পারবে না যে আর্জেন্টিনা এই ম্যাচে জিততে যাচ্ছে। একবার যখন 2-2 হয়ে গেছে তখন তো গল্প পুরোপুরি আলাদা। আর মেসি যখন তৃতীয় গোলটা করলেন, তখন আবার লোকে ধরে নিয়েছিল যে না, এখান থেকে আর বোধহয় ম্যাচ বের হবে না, আর্জেন্টিনার পক্ষেই যাবে। স্ক্রিপ্টও অনেকে লিখে ফেলেছিলেন। আমার সামনে থাকা সাংবাদিক যারা ওয়েবে কাজ করেন, পত্রিকায় কাজ করেন, ম্যাচ রিপোর্ট লেখা হয়ে গেছে, কারণ ছাড়তে হবে তো তাড়াতাড়ি। এবং আমরাও মোটামুটি প্রিসেট মাথায় যে কি বলবো, কি লিখবো, সবকিছু সেট। কিন্তু মেসির ওই গোলের পরে যে আরেকটা পেনাল্টি বাকি আছে, এইটা যে কিলিয়ান এমবাপে আরেকটা পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে বসবেন, এই গল্প তো কারো জানা ছিল না।